মানব ইতিহাসে ভয়ঙ্কর এক এক্সপেরিমেন্ট, স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট। এর গবেষক ডক্টর ফিলিপ জিম্বার্ডো নিজেই এর নাম দিয়েছিলেন লুসিফার ইফেক্ট। কৃত্রিম জেলখানা তৈরি করে ক্ষমতাশালী আর অক্ষমদের মানসিক অবস্থা যাচাই করতে চাচ্ছিলেন তিনি। কিন্তু এই সাধারণ পরীক্ষা এত ভয়ঙ্কর মোড় নিবে তা তিনি ঘুণাক্ষরেও ভাবেননি। 2 সপ্তাহের এক্সপেরিমেন্ট বন্ধ করে দিতে বাধ্য হন মাত্র 6 দিনে। কি ঘটেছিল ইতিহাসের কুখ্যাত এই স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্টে? আজকের প্রতিবেদন সেই ভয়ঙ্কর ইতিহাস নিয়ে। 1971 সাল, একটি পরীক্ষার জন্য পুরুষ কলেজ ছাত্র চেয়ে পালো আল্টো শহরের এক পত্রিকায় বিজ্ঞাপন ছাপা হলো। 1 থেকে 2 সপ্তাহের পরীক্ষার জন্য প্রতিদিন দেওয়া হবে $15। 1971 সালের $15 মানে আজকের দিনে $116 কিছু বেশি, বাংলাদেশি টাকায় 13,500 টাকা। এই লোভ সামলাতে পারেনি অনেকেই। আবেদনও জমা পড়ল বিস্তর। মানসিক ও শারীরিক সুস্থতা, অপরাধ এবং মাদক সেবনের ইতিহাস আছে কিনা সব বিবেচনা করে 24 জনকে বেছে নেওয়া হয়। তারা সবাই সুস্থ এবং সাধারণ পরিবারের ছেলে। এদের মধ্যে কয়েন টস করে ঠিক করা হলো কে হবে জেলের গার্ড আর কে হবে কয়েদি। কে ভেবেছিল এই টসই কতটা ভয়াবহ পরিণতি বয়ে আনবে? এক্সপেরিমেন্টের জন্য জেল বিশেষজ্ঞদের নিয়ে বানানো হলো 3 কামরার জেলখানা, আর একটি ছোট্ট খুপড়ি ঘরকে বানানো হলো সলিটারি কনফাইনমেন্ট, মানে এমন একটি অন্ধকার খুপড়ি ঘর যেখানে কয়েদিদের বাড়তি শাস্তির জন্য রেখে দেওয়া হয়। খাবার আর আলোর প্রবেশ যেখানে নিষিদ্ধ। এই জেলখানা দেখাশোনার জন্য আন্ডার গ্র্যাজুয়েট ছাত্র ডেভিড জেফকে দেওয়া হলো ওয়ার্ডেনের দায়িত্ব। ডক্টর জিম্বার্ডো নিলেন সুপার ইন্টেন্ডেন্টের দায়িত্ব, আর মনস্তত্ত্ববিদ্যার গ্র্যাজুয়েট ছাত্র ক্রেগ হেইনি এবং কার্ট ব্যাংকস জেলখানার আরও নানা কাজে দায়িত্বে ছিলেন। বাছাইকৃত গার্ডদের নিয়ে জিম্বার্ডো মিটিং বসালেন। ওখানে তাদের নির্দেশ দেওয়া হলো তারা কয়েদিদের মারতে পারবে না, কিন্তু নিজেদের কর্তৃত্ব বোঝানোর জন্য তারা মানসিকভাবে কয়েদিদের বিপর্যস্ত করতে পারবে। হাসি ঠাট্টার মধ্যে শেষ হলো এই মিটিং। এক্সপেরিমেন্টের প্রথম দিন 15 আগস্ট। আগে থেকে পুলিশের সাহায্য নিয়েছিলেন ডক্টর জিম্বার্ডো। কয়েদি হিসেবে বাছাইকৃত সবার বাসায় গিয়ে পুলিশ তাদেরকে ভুয়া কারণ দেখিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসে থানায়। প্রতিবেশীদের ভিড় জমে গেলেও তারা জানত না সবই এক্সপেরিমেন্টের অংশ। পুলিশ স্টেশনে আন্ডারগ্রাউন্ডের এক রুমে নিয়ে গিয়ে তাদের আঙুলের ছাপ নেওয়া হলো। একই সাথে কয়েদ করার যতগুলো প্রথা আছে সবই করার পর তাদের চোখ বেঁধে দেওয়া হলো। একে একে সবাইকে নিয়ে আসা হলো মাটির নিচের কক্ষে। এরপর চোখ বাঁধা অবস্থাতেই তাদেরকে নিয়ে আসা হলো কদিন আগে বানানো সেই জেলে। চোখ বাঁধা থাকা অবস্থায় তারা বুঝতেও পারেনি সেটা আসল জেল নয়। জেলে এসে তাদেরকে নগ্ন করে পাউডার স্প্রে মেরে পরিয়ে দেওয়া হলো কারাগারের পোশাক, লম্বা জব্বা আর রাবারের জুতো, আর এক পায়ে পরিয়ে দেওয়া হলো শেকল। শুরু হয়ে গেল ইতিহাসের এই ভয়ানক এক্সপেরিমেন্ট। রাত 2:30টার সময় গার্ড বাঁশি বাজিয়ে সবাইকে কড়াভাবে তাদের সেল থেকে বের হতে বলল। উদ্দেশ্য গণনা করার অজুহাতে কয়েদিদের দেওয়া নাম্বারের সাথে তাদের অভ্যস্ত করা, যেন কয়েদিরা নিজের নাম ভুলে ওই নাম্বারকে নিজের পরিচয় বলে মনে করতে থাকে, যেন ভুলে যায় নিজের সত্তা, ব্যক্তিত্ব। আরও একটি উদ্দেশ্য ছিল কয়েদিদের উপর গার্ডদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করা। দিনে রাতে কয়েকবার করে এই গণনা করা হতো। প্রথম দিনে কয়েদিদের মধ্যে অবশ্যই ভয়, ভীতি আর কর্তৃত্ব তেমন প্রভাব ফেলেনি। সবাই এটাকে পরীক্ষা হিসেবেই নিয়ে হাসি তামাশা করতে লাগলো। গার্ডরা তাদের কাজ করতে না পারায় বেশ বিপাকেই পড়ে গেল। এরপর তারা বেশ কিছু পদক্ষেপ নিল, যেমন না হাসার জন্য আদেশ করা, কিভাবে দাঁড়াতে হবে বা কথা বলতে পারবে না এগুলো আদেশ করা। এরপরও প্রথম দিন কেটে গেল তেমন কোনো ঝামেলা ছাড়াই। কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি শান্তিপূর্ণ প্রথম দিনের পর দ্বিতীয় দিন শুরু হবে বিদ্রোহ। দ্বিতীয় দিন 16 আগস্ট। সকালে কয়েদিদের ঘুম ভাঙাতে গিয়ে গার্ডরা খেয়াল করে যে কয়েদিরা নিজেদের টুপি খুলে পোশাকে দেওয়া নাম্বার ছিঁড়ে ফেলে তাদের বিছানা দিয়ে জেলের গেট আটকে রেখেছে। গার্ডরা তখন ডেকে পাঠায় অন্য শিফটের গার্ডদের। তাদের শিক্ষা দেওয়ার জন্য সেল নাম্বার 2 ও 3-এর কয়েদিদের নগ্ন করে ফেলে তারা। তাদের বিছানাও নিয়ে যায়। 1 নম্বর সেল থেকেও ব্যারিকেড সরিয়ে নিতে গেলে বাধার সম্মুখীন হয় তারা। কয়েদি নম্বর 8612 বেশ প্রতিবাদ করছিল। তাদের এই পরীক্ষা, গার্ড, এমনকি ডক্টর জিম্বার্ডোকেও গালাগালি করতে ছাড়েনি সে। তাকে শিক্ষা দিতে গার্ড সেই অন্ধকার খুপড়ি ঘরে আটকে রাখে তাকে। প্রতিবাদী আর এক কয়েদি, যার নাম্বার 5704, তার পাশ শেকল দিয়ে বেঁধে ফেলে গার্ড। এবার গার্ডরা বুঝতে পারে 9 জন গার্ডের বিপরীতে 9 জন কয়েদি আছে, কিন্তু 3 শিফটের কারণে মাত্র 3 জন গার্ডকে সামলাতে হবে এই 9 কয়েদিকে। তখন এক গার্ড একটি বুদ্ধি বের করলো। একটি সেল আলাদা করে এমন আইন ঠিক করলো যারা সবচাইতে ভদ্রভাবে থাকবে তারা ওই সেলে থাকতে পারবে। সেখানে ঘুম, খাবার, এমনকি বাথরুমে যাওয়ার সকল সুযোগ সুবিধাই থাকবে, কিন্তু বাকিরা এর কিছুই পাবে না। যখন 1 নম্বর সেলের কয়েদিরা ভালো খাবার পাচ্ছিল তখন অন্যদের তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।
কিন্তু 1 নম্বর সেলের কয়েদিরা এই অন্যায্য ব্যবস্থা মেনে নিতে চায়নি। ওদিকে খুপড়ি ঘরে আটকে থাকা কয়েদি নাম্বার 1037 তাদের বিছানা ফেরত না পাওয়া পর্যন্ত ওই অন্ধকার ঘর থেকে বের হবে না বলে সাফ জানিয়ে দিল। দেখে মনে হচ্ছিল কয়েদিরা একাত্তা হয়ে গার্ডদের বিরুদ্ধেই জিততে চলেছে। কিন্তু গার্ডরাও হার মানতে নারাজ। তারাও অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিতে থাকলো। যখন ইচ্ছা তখন পুশ আপ, জাম্পিং জ্যাকের মতো শারীরিক পরিশ্রমের শাস্তি দিতে থাকলো। যেসব কয়েদি চুপচাপ সব কথা মানছিল তাদেরকেও কোনো কারণ ছাড়াই শাস্তি দিতে থাকলো। এমনকি টয়লেটে কে যেতে পারবে আর কে পারবে না সেটাও নির্ভর করছিল গার্ডদের মর্জির উপর। গার্ডদের এমন অমানবিক আচরণে বিদ্রোহের নেতার মাথা ব্যথা, পেটে ব্যথার মতো লক্ষণ দেখা যাচ্ছিল। কিন্তু ওয়ার্ডেন কোনো পাত্তাই দেয়নি তার অভিযোগকে। কার্লো প্রেসকট নামের যে দাগি আসামি তাদের সাহায্য করেছিল জেল বানানোর ক্ষেত্রে, সে ওই কয়েদিকে যাচ্ছেতাইভাবে অপমান করেছিল। আর এদিকে সুপার ইন্টেন্ডেন্ট পদে থাকা ডক্টর জিম্বার্ডো তাকে অফার করলো একটি ডিল। জেলের মধ্যকার সব খবরাখবর দিতে পারলে তাকে গার্ডরা আর উত্তক্ত করবে না। ওদিকে নিজের সেলে ফিরে সে বাকি কয়েদিদের জানায় কেউই এখান থেকে বের হতে পারবে না। এই খবর বাকি কয়েদিদের কাছে একটি ধাক্কার মতো লাগে। এতদিন এটাকে পরীক্ষা হিসেবে দেখে এসেছে সবাই, কিন্তু এবার এটাকে সত্যিকারের জেলখানা বলে মনে হতে থাকে। সবচাইতে বেশি প্রভাব পড়ল কয়েদি নম্বর 8612 এর ওপর। যখনই সে বুঝতে পারল সে এভাবে বের হতে পারবে না, ধীরে ধীরে তার মানসিক অস্থিরতা ভয়ঙ্কর রূপ নিতে থাকলো। সেলের মধ্যে সে চিৎকার করতে থাকলো, নিজেকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে। তার এই অবস্থায় না চাইতেও ছেড়ে দিতে বাধ্য হলো ডক্টর জিম্বার্ডো। মাত্র 36 ঘন্টার মধ্যেই মেন্টাল ব্রেকডাউনের শিকার হলো প্রথম কয়েদি। তৃতীয় দিন 17 আগস্ট, পরিবারের সাথে সাক্ষাতের দিন। ডক্টর জিম্বার্ডোর ভয় ছিল ছেলেদের বাবা মা এসব জানতে পারলে পরীক্ষা আর এগোতে দেবে না। তাই কয়েদি আর তাদের দেখতে আসা সবাইকে ধোঁকা দিতে মনস্থির করল সে। প্রথমে জেলখানা পরিষ্কার করে কয়েদিদেরও বেশ ভালোই খাতির যত্ন করলো তারা। তবে হুমকিও দিয়ে রাখলো যে যদি তারা সুবোধ বালকের মতো না থাকে তাহলে সাক্ষাতের সময় আরও কমিয়ে দেওয়া হবে। দেখা করতে আসা সবাইকে এক সুন্দরী রিসেপশনিস্ট অপেক্ষা করতে বলল, যেখানে সুন্দর শান্ত মিউজিক বাজানো হচ্ছিল, যাতে দেখা করতে আসা সবাই মনে করে এখানে ভয়ঙ্কর কিছুই হতে পারে না। 10 মিনিটের জন্য দেখা করতে দেওয়া হলো কয়েদিদের। আর তাদেরকে যারা দেখতে এসেছিল তারা এসে এরকম পরিবেশ দেখে নিজেদের সন্তানকে এখানে রেখে যেতেও আপত্তি করেনি। এরপর আবার সেই ভয়ঙ্কর অবস্থা। গার্ডদের মধ্যে গুঞ্জন কয়েদিরা সবাই মিলে পালানোর প্ল্যান করছে। ছাড়া পেয়ে চলে যাওয়া কয়েদি নাম্বার 8612 তার বন্ধু বান্ধবদের নিয়ে এসে এখানে ভাঙচুর করে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। এই গুজবে তাড়াহুড়ো করে পুরো জেল ভেঙে ফেলে উপরের তলায় আবার বানানো হলো জেল। কয়েদিদেরও সরিয়ে নেওয়া হলো, যেন কেউ এলে মিথ্যা বলে বুঝিয়ে ফেরত পাঠাতে পারে। ডক্টর জিম্বার্ডো আর তার সঙ্গী সাথীরা এও প্ল্যান করে যে সে কয়েদি ফেরত এলে তাকে বন্দি করে ফেলা হবে। কিন্তু কয়েদি 8612 আর এলো না। সারাদিন ধরে গার্ডের যে খাটাখাটনি আর ঝক্কি পোহালো তাতে তাদের মেজাজ আরও খারাপ হলো। চতুর্থ দিন 18 আগস্ট। চতুর্থ দিনের শুরু থেকেই কয়েদিদের ওপর অত্যাচার বাড়িয়ে দেয় গার্ডরা। ঘন্টার পর ঘন্টা অত্যাচার চলতে থাকলো। শারীরিক পরিশ্রমে বাধ্য করা, খালি হাতে টয়লেট পরিষ্কার করা, এমনকি গার্ডদের জুতা পালিশও করতে বাধ্য করলো কয়েদিদের। এতে বিদ্রোহ করে বসলো কয়েদি নম্বর 819। অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখা হয় তাকে। ওদিকে জিম্বার্ডো এক পাদ্রী নিয়ে এলেন, যিনি অন্যান্য জেলের কয়েদিদের মধ্যেও কাজ করেছেন আগে। তিনি এসে বললেন তাদের আসলে কি করা উচিত, অর্থাৎ তিনিও কয়েদিদের মনে ঢুকিয়ে দিলেন যে তারা আসল জেলখানাতেই বন্দী। প্রথমে রাজি না হলেও শেষমেশ কয়েদি 819 ওই পাদ্রীর সাথে দেখা করতে রাজি হয়। কিছুক্ষণ কথা বলার পরেই কান্নায় ভেঙে পড়ে সে। তার অবস্থা দেখে অন্য রুমে তাকে নিয়ে আসে ডক্টর জিম্বার্ডো। ওদিকে জেলখানাতে সবাই মিলে গার্ডদের শিখিয়ে দেওয়া কথা বলতে লাগলো যে কয়েদি 819 খারাপ লোক, তার জন্য তাদের এত কষ্ট সহ্য করতে হয়েছে। কয়েদি 819 চাচ্ছিল না তার সম্পর্কে সবার মধ্যে ভুল ধারণা থাকুক, তাই সে আবার সেই জেলে ঢুকতে চাচ্ছিল। কিন্তু ডক্টর জিম্বার্ডো তাকে আর ওই জেলে ফেরত পাঠালেন না। কয়েদি 819 সম্পর্কে ভুল ধারণা রয়ে গেল কয়েদিদের মাঝে। কয়েদি 819-এর বদলে ওয়েটিং লিস্ট থেকে পুরনো পদ্ধতিতে কয়েদি 416-কে জেলে আনা হলো। এতদিন ধরে জেলে আবদ্ধ থেকে অন্যরা যেখানে অভ্যস্ত হয়ে গিয়েছে সেখানে নতুন কয়েদির কাছে অবস্থাটা আরও বেশি অসহ্য লাগার কথা। এর প্রতিবাদ হিসেবে খাবার না খাওয়ার পণ করে বসে থাকলো সে, কিন্তু অন্য কয়েদিরা তার পথ নিল না। গার্ডরা এই অবস্থা অবশ্য বেশিক্ষণ চলতে দিল না। অন্য সবাইকে পুশ আপ করতে দিয়ে এই কয়েদিকে বলল অ্যামেজিং গ্রেস নামের এক ধর্মীয় সঙ্গীত গাইতে। যে এই মানুষ গার্ডের কোনো আদেশ মানছিল না, বিদ্রোহ ঘোষণা করেছিল পুরো সিস্টেমের বিরুদ্ধে, সে ঠিকই এই ধর্মীয় সঙ্গীত গাওয়া শুরু করলো। আর এর মাধ্যমে পুরো জেলখানায় শান্তি বয়ে আসলো। বেশিরভাগ কয়েদি এখন গার্ডদের কথায় ওঠে আর বসে।
এদের মধ্যে 2093 কয়েদি এতই বাধ্য হয়ে উঠল যে সঙ্গী কয়েদিরাই তার নাম সার্জেন্টের সংক্ষিপ্ত রূপ সার্জ রেখে দিল। গার্ডদের মধ্যেও আলাদা আচরণ লক্ষ্য করা যাচ্ছিল। তারাও 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। এক ভাগে ছিল ভালো গার্ড, তারা কয়েদিদের সাথে ভালো আচরণ করত, এমনকি কয়েদিদের সুবিধা অসুবিধার দিকেও খেয়াল রাখত। আর এক ভাগ ছিল শক্ত ধরনের, যারা সব নিয়মকানুন মেনে চলত। আর অন্য ভাগে ছিল স্যাডিস্টিক গার্ড, তারা যেভাবে পারে সেভাবেই অত্যাচার করতে থাকলো কয়েদিদের ওপর। চতুর্থ দিন শেষে কয়েদিদের ওপর গার্ডের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা পেয়ে গেল। কিন্তু এখানে কি সব থেমে থাকবে? আমরা জানি 6 দিনের মাথাতেই এই এক্সপেরিমেন্ট বন্ধ হয়ে গিয়েছিল। সামনে তাহলে কি অপেক্ষা করছে কয়েদিদের জন্য? পঞ্চম দিন 19 আগস্ট। শুধুমাত্র নতুন আসা 416 ছাড়া কয়েদিদের আর সবাই সম্পূর্ণ অনুগত হয়ে পড়েছে। নিজেদের ক্ষমতা দেখানোর জন্য গার্ডরা এবার কয়েদিদের একটি চিঠি লিখতে বলল নিজ নিজ বাড়িতে। তারা সুখে শান্তিতে এখানে আছে, এখানে তাদের দেখতে আসার কোনো দরকার নেই এসব বলে। শেষে তাদের আসল নাম লিখতে বলা হলো। দেখা গেল কয়েকজন নিজের আসল নামের বদলে লিখে রেখেছে এই জেলখানায় তাদের কয়েদি নাম্বার। ডিনারের সময় হলে কয়েদি নম্বর 416 সসেজ খেতে চাইল না, কারণ এটা দুপুরের খাবার থেকে বেঁচে যাওয়া খাবার ছিল। শাস্তি হিসেবে সেই সসেজ হাতে ধরিয়ে দিয়ে তাকে নিক্ষেপ করা হলো সেই অন্ধকার কুঠুরিতে। গার্ডরা আবার হুমকি দিল সে যদি ওই সসেজ না খায় তাহলে আগামী বৃহস্পতিবারে পরিবারের সাক্ষাৎ সবার জন্যই বাতিল করা হবে। কয়েদি 416 তাতেও রাজি হলো না। খেপে গেল গার্ড। তারা লাইন দিয়ে দাঁড় করালো বাকি কয়েদিদের। এরপর তাদের আদেশ দিল দরজায় ধাক্কা মেরে তাদের আক্রোশ প্রকাশ করতে। পরের গণনার সময় কয়েদি 416কে বের করে নিয়ে আসা হলো। এই গণনার দায়িত্বে থাকলো গার্ডদের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর গার্ড, যাকে কয়েদিরা নামকরণ করেছিল জন ওয়েন নামে। সেই গার্ড গালিগালাজ, অপমানসূচক কথা বলা, অপমানসূচক আচরণ করতে বাধ্য করা, মোট কথা নিজের ইচ্ছা মতো হেন কোনো উপায় বাকি রাখেনি কয়েদিদের উপর অত্যাচার চালাতে। এমনকি সবচাইতে বাধ্য যে কয়েদি সার্জ, সেও এই অত্যাচার থেকে বাঁচতে পারেনি। সে এত বাধ্য কেন তার জন্য কথা শুনতে হয়েছে। এই গণনার সময় করা অত্যাচারের বিরুদ্ধে কয়েদিদের একজনও কোনো প্রতিবাদ জানায়নি। গণনা শেষে কয়েদি নাম্বার 416কে আবার সে অন্ধকার কুঠুরিতে নিক্ষেপ করা হলো। তখনও সেই সসেজগুলো খেতে না চাওয়ায় ততক্ষণে মেঝেতে গড়াগড়ি খেয়ে সেই সসেজ একেবারেই খাওয়ার অনুপযোগী হয়ে গিয়েছে। 416কে বাধ্য করার জন্য জন ওয়েন শেষ একটি চাল চালল। বাকি কয়েদিদের তার বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য সেই কয়েদিদের বাছাই করতে বলল দুটি পছন্দের একটি। হয় তারা শীতের রাতে কম্বল ছাড়া কষ্ট করবে কিন্তু তাতে 416 ছাড়া পাবে, অথবা তারা তাদের কম্বল রাখতে পারবে কিন্তু কয়েদি নাম্বার 416 সেই অন্ধকার কুঠুরি থেকে ছাড়া পাবে না। 4 জনের মধ্যে 3 জনই কম্বল বেছে নিল। নোংরা সসেজ না খাওয়ার জন্য কয়েদি নম্বর 416কে সারা রাত খাবার, বিছানা কিংবা শীতের কম্বল ছাড়াই ওই অন্ধকার কুঠুরি ঘরে থাকতে হলো। না গার্ড না অন্যান্য কয়েদি কেউই তাকে বাঁচাতে এগিয়ে এলো না। ষষ্ঠ দিন। জেলখানাতে এতদিনে ভয়ঙ্কর এক অবস্থার সৃষ্টি হয়েছে। প্রায় সব কয়েদি মানসিকভাবে ভেঙে পড়েছে, মাঝে মাঝে কান্নাও করছে কেউ কেউ। এই ভয়ানক অবস্থায় কেউই তাদের পাশে ছিল না। না গার্ড, না কয়েদিদের বাবা মা, না সেই পাদ্রী, না তাদের সাথে দেখা করতে আসা তাদের উকিল, এমনকি প্যারোল অফিসার হিসেবে অভিনয় করা সেই সাজাপ্রাপ্ত অপরাধী কার্লো প্রেসকটও তাদের সাথে এমন আচরণ শুরু করেছিল যেমনটা করেছিল সে জেলে থাকার সময় তার প্যারোল অফিসার। জেল ওয়ার্ডেন এমনকি সুপার ইন্টেন্ডেন্ট হিসেবে থাকা ডক্টর জিম্বার্ডো তাদের নিজের স্ব চরিত্রে এতটাই ঢুকে গিয়েছিল যে পুরো জেল জুড়ে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, যে অমানবিক পরিবেশ সৃষ্টি হয়েছে, সেদিকে কোনো খেয়ালই ছিল না তাদের। মনে হচ্ছিল এটাই যেন স্বাভাবিক। এই এক্সপেরিমেন্ট দেখানোর জন্য ডক্টর জিম্বার্ডো ডেকে নিয়ে আসলেন তার ছাত্রী ক্রিস্টিনা ম্যাশল্যাককে, যার সাথে ডক্টর জিম্বার্ডোর প্রেম চলছিল। ক্রিস্টিনা এসব দেখে বলল, এখানে তো অনৈতিক কাজ চলছে, ওইসব ছেলেরা এত অমানবিক জীবনযাপন তো করতে পারে না, এটা এখনো চালু রাখা একেবারেই উচিত হচ্ছে না। তার কথায় হুঁশ ফেরে ডক্টর জিম্বার্ডো। ষষ্ঠ দিনের মাথায় বন্ধ করা হয় এই এক্সপেরিমেন্ট। এই অনৈতিক এক্সপেরিমেন্ট চালানোর জন্য ডক্টর জিম্বার্ডোকে কোনো শাস্তির মুখোমুখি হতে হয়নি। এমনকি সায়েন্টিফিকভাবে পিয়ার রিভিউ করে এমন জার্নালে তার এই এক্সপেরিমেন্ট শেয়ার না করেই নিউ ইয়র্ক টাইম ম্যাগাজিনের সাথে সাথে অন্যান্য জার্নালে আগে প্রকাশ করেছিলেন তার এই এক্সপেরিমেন্টের কথা। এখনও সাইকোলজি টেক্সট বই সহ অনেক বইয়েই তার এই এক্সপেরিমেন্ট নিয়ে পড়ানো হয়, কিন্তু এই সমালোচনাগুলো নিয়ে পড়ানো হয় না। ডক্টর জিম্বার্ডো এই এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখাতে চেয়েছিলেন মানুষ এমনি এমনি ভয়ঙ্কর আচরণ করে না, বরং তাদের উপর যে চরিত্র চাপিয়ে দেওয়া হয় সেই অনুযায়ী সে আচরণ করে। ক্ষমতা পেলে মানুষের আচরণ দূষিত হয়ে যায়। তবে এর সমালোচনাও হয়েছে বিস্তর। পুরো রিসার্চকে ধোঁকাবাজি, মিথ্যা কথা বলে এক্সপেরিমেন্ট করা, অনৈতিক কর্মকাণ্ড ইত্যাদি অনেক কারণও দেখানো হয়েছে।
2006 সালে বিবিসি আরেকটি প্রিজন স্টাডি করে। হাসলান এবং রাইখার নামের দুজন সাইকোলজিস্ট এই পরীক্ষা সম্পাদন করেন ডক্টর জিম্বার্ডোর প্রিজন স্টাডিকে সরাসরি চ্যালেঞ্জ করার জন্য। কিন্তু ডক্টর জিম্বার্ডো উল্টো বলেন এটি সত্যিকারের এক্সপেরিমেন্ট হয়নি। তার সবচাইতে বড় কারণ, এই এক্সপেরিমেন্ট বিবিসি পুরোটাই রেকর্ড করেছে তাদের প্রত্যেকের সাথে রেকর্ডিং ডিভাইস দিয়ে এবং সবার সামনে ক্যামেরা ব্যবহার করে। যারা এই পরীক্ষার অংশ ছিল তারা জানতো এটি টেলিভিশনে দেখানো হবে, তাই তারা অতিরঞ্জিত করে অভিনয় করেছে। তবে জিম্বার্ডো, হাসলান এবং রাইখার পরে আবার মিলেমিশে গিয়ে দাবি করেন তাদের সবার এক্সপেরিমেন্টই আসলে সত্যিকারের এক্সপেরিমেন্ট। তবে আসলেও ক্ষমতা পেলেই কি মানুষ দূষিত বা হিংস্র হয়ে যায়? স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্টে 47 বছর পর বেশ কিছুদিন আগে নতুন তথ্য পাওয়া গেল। এতদিন জিম্বার্ডো যা দাবি করেছিল সেই দাবির সত্যতা নিয়ে নতুন সন্দেহ তৈরি হলো। শুধুমাত্র বেনামি হয়ে ক্ষমতা পেলেই কি মানুষ হিংস্র হয়ে যায়, নাকি মানুষকে বিশ্বাসও করতে হয় যে বড় কোনো উদ্দেশ্যে এসব করছে তারা, আর অথরিটি থেকে তাকে এই নির্দেশ দেওয়া হচ্ছে? এক রেকর্ডে শোনা যায় ডক্টর জিম্বার্ডো সেই এক্সপেরিমেন্টের ওয়ার্ডেন হিসেবে যিনি দায়িত্বে ছিলেন তিনি এক গার্ডকে আদেশ দিচ্ছেন তাকে আরও করা হতে হবে কয়েদিদের সাথে। এই এক্সপেরিমেন্টের উদ্দেশ্যই সেটা। আর ওই গার্ড কয়েদিদের সাথে নরম ব্যবহার করছে বলে এই এক্সপেরিমেন্টের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। 2018 সালের জুন মাসে বেন ব্লাম নামের এক সাংবাদিক পুরো এক্সপেরিমেন্টকেই একটি ধোঁকাবাজি উল্লেখ করে একটি আর্টিকেল লেখেন। তার এই আর্টিকেল লেখার পেছনের গল্পটাও সিনেমার মতো। তার এক কাজিন অ্যালেক্স, যিনি আর্মি রেঞ্জার ছিলেন, তিনি এবং আরও 2 জন রেঞ্জার একটি ব্যাংক ডাকাতি করতে গিয়ে ধরা পড়েন। ডক্টর জিম্বার্ডো তার পক্ষে কোর্টে সাফাই গিয়েছিলেন যে আর্মির রেঞ্জার ট্রেনিং এতটাই কঠিন যে অ্যালেক্স আসলে বুঝতে পারেনি তারা সত্যি সত্যি ব্যাংক ডাকাতি করছে। জিম্বার্ডোর সুপারিশে মাত্র 16 মাসে সাজা হয় অ্যালেক্সের। এই ঘটনায় তাদের পরিবারের সবার কাছেই ডক্টর জিম্বার্ডো হিরো হয়ে যায়। তারও অনেক পরে এসে অ্যালেক্স বেন ব্লামের কাছে স্বীকার করে যে সে আসলে ডাকাতির সময় বুঝতে পেরেছিল তারা ডাকাতি করছে, কিন্তু নিজেকে বাঁচানোর জন্য কিছুই বলেনি এতদিন। তখন ব্লামের কাছে মনে হয়েছিল ডক্টর জিম্বার্ডোর এই থিওরি আসলে নিজের দোষ স্বীকার না করে পরিস্থিতির উপর দোষ চাপানোর একটি অজুহাত মাত্র। তিনি এরপর আরও গভীরভাবে পুরো এক্সপেরিমেন্ট নিয়ে খোঁজ শুরু করেন। পত্রিকার সে বিজ্ঞাপন থেকে গার্ডদের নিয়ে করা জিম্বার্ডোর মিটিং, এমনকি পরীক্ষা চলাকালীন গার্ডদের সাথে জিম্বার্ডো, ডেভিড জেফ বা কার্লো প্রেসকটের ব্যবহার, কথাবার্তা তিনি বের করার চেষ্টা করলেন। সেখানে দেখলেন আসলে সবকিছুই গার্ডদের আরও কঠোর, আরও হিংস্র হওয়ার জন্য অনুপ্রাণিত করেছে। ডক্টর ব্লামের সাথে কথা বলে আরেকজন বিখ্যাত এডুকেটর, মাইন্ড ইফেক্ট সিরিজের ক্রিয়েটর মাইকেল ডেভিড স্টিভেন্স এরকম আরেকটি এক্সপেরিমেন্ট করেন, যেখানে অথরিটি তাদের হিংস্র হবার নির্দেশ কোনোভাবেই দিবে না, কিন্তু অন্যদের প্রতি নিষ্ঠুর হওয়ার সুযোগ রাখা হবে। সেই সাথে তাদের সবাইকে এক অন্ধকার ঘরে রেখে তাদের নিজের পরিচয় অন্যদের কাছে গোপন রাখারও ব্যবস্থা করলেন। কিন্তু দেখা গেল নির্বাচিতদের মধ্যে কেউই নিষ্ঠুর হচ্ছে না। ডক্টর জিম্বার্ডোর কাছে এনে তিনি প্রশ্ন করলে তিনি উত্তর দেন যে নির্বাচিতরা সবাই ভালো মানুষ বলেই তারা এমন আচরণ করছে, কিন্তু যাদের মধ্যে ভালো খারাপ 2 গুণই সমানভাবে আছে তারা ঠিকই নিষ্ঠুর হবে। কিন্তু আসলে কি তাই, নাকি জিম্বার্ডো যে এক্সপেরিমেন্ট করেছিলেন সেটি পুরোটাই ছিল পাওয়ার অফ সাজেশনের খেলা? বর্তমানে সাইকোলজিস্ট থেকে শুরু করে চিকিৎসকেরাও এই সাজেশনের ক্ষমতা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করে অবাক হয়ে যাচ্ছেন। মামুলি এক পরামর্শের মাধ্যমে রোগ বা ব্যথার মতো শারীরিক অবস্থারও যেখানে উন্নতি করে ফেলছে অনেকেই, সেখানে সাজেশনের মাধ্যমে মানুষের মানসিকতাকে বদলে দেওয়া কোনো ব্যাপারই না। সোশ্যাল মিডিয়া ট্রেন্ড, সত্যি মিথ্যা সম্পর্কে এই সাজেশন কেমন প্রভাব পড়ে তা হয়তো অনেকেই খেয়াল করেছি আমরা। এই প্রভাবের একটি নামও আছে, প্ল্যাসিবো ইফেক্ট। সারা পৃথিবীর প্রায় সব মানুষ জীবনের কোনো না কোনো সময় এই প্ল্যাসিবো ইফেক্টের সম্মুখীন হচ্ছেন। তবে সেই গল্প আর একদিনের। কাজী নিষাদ, যমুনা নিউজ।